গরমে চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। কলকারখানায় উৎপাদন ব্যাহত, হুমকিতে কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ। 7 বছরের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ ফল। রাজশাহী শিক্ষা বোর্ডে কমেছে পাস ও জিপিএ 5। সঠিক মূল্যায়নে বেরিয়ে এসেছে প্রকৃত চিত্র, বলছে কর্তৃপক্ষ। যমুনার ভাঙন ঠেকাতে বাঁধের স্পারি এখন হুমকিতে। বগুড়ার ধুনটে 2 সপ্তাহে বিলীন 120 মিটার। জিও ব্যাগ ফেলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড, স্থায়ী সমাধানের দাবি। এবং নাটোর দিয়ে শুরু হচ্ছে 1,500 পর্যটন স্পট আধুনিকায়নের কাজ। গুরুত্ব পাবে উত্তরা গণভবন, চলনবিল সহ দর্শনীয় স্থান। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ জনজীবন। তীব্র লোডশেডিংয়ে রাজশাহীতে বিপাকে ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ স্বাভাবিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্রগুলোতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে অতিরিক্ত সতর্কতা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কর্মী, আবার কোনো কোনো কেন্দ্রগুলো প্রশাসনকে চিঠিও দিয়েছে। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। তুমুল সংকটে পড়েছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্প কারখানার মালিক শ্রমিকরা। নেসকো বলছে, রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। কারেন্টের তো ভাই কঠিন অবস্থা, কিছুক্ষণ পরপরই চলে যে ঘন্টাখানেক আউটে, যে ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা করে নাই। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। নওগাঁর 11 উপজেলায় চাহিদার বিপরীতে সরবরাহ অর্ধেকেরও কম। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। হুমকিতে পড়েছে রাইস মিলের চাল উৎপাদন, নষ্ট হওয়ার ঝুঁকিতে কোল্ড স্টোরেজের আলো। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাবিতে বুধবার শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেছে বিদ্যুৎ স্বার্থ রক্ষা কমিটি। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয়, আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ে বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা চেয়ে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 7 বছরের মধ্যে এবার এসএসসিতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বড় পতন ঘটেছে জিপিএ 5-এও। কমেছে শতভাগ পাসের হার, উল্টো বেড়েছে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা স্কুলের সংখ্যা। শিক্ষা বোর্ড বলছে, উত্তরপত্রের সঠিক মূল্যায়নের ফলেই বেরিয়ে এসেছে প্রকৃত চিত্র। গোঁজামিল দিয়ে চলা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত মওদুদ রানার প্রতিবেদনে। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে অষ্টম ও দশম শ্রেণীর শ্রেণীকক্ষ পুরোপুরি ফাঁকা। অন্য ক্লাসগুলোতেও উপস্থিত মাত্র 2 জন করে শিক্ষার্থী। অথচ রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা 138 জন। উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের এই বিদ্যালয়টি 2000 সালে এমপিওভুক্ত হয়। অভিযোগ শুধু পাঠদানের মান নিয়ে, যার প্রমাণ মেলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 13 জনের একজনও পাশ করতে পারেনি। হেড স্যার যে বাধ্যকশক্ত, এটা সত্য, তবে উনি প্রতিষ্ঠানে এসে ড্রিঙ্ক করেন না, বাইরে করে আসেন। 2004 সালে 8ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হওয়া গোদাগাড়ির পাকড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী 16 জন। এবারের এসএসসিতে অংশ নেয়া 6 শিক্ষার্থীর সবাই ফেল করেছে। কিভাবে যে কি হলো আমি বুঝতে পারছি না, এর আগে আমাদের এরকম রেজাল্ট হয় না। এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 5টি, আর শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা কমে দাঁড়িয়েছে 35টি। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানের মান বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি এবং কোচিং নির্ভরতা কমানো গেলে এই দূরত্ব ঘুচবে। যে যেরকম পড়াশোনা করেছে সে সেরকম ফলাফল করেছে। একজন অভিভাবক এবং একজন টিচার দুইজনে যদি সমানভাবে একজন বাচ্চাকে টেক কেয়ার করে, সেটা গ্রাম হোক বা শহর হোক, সেটা সব জায়গাতে একই রকম ফলাফল
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংখ্যায় বেশি পাশ নয়, বরং তারা চান মানসম্মত ফলাফল। বর্তমান সরকার যেটা চাচ্ছেন কোয়ালিটি এডুকেশন, কোয়ান্টিটেটিভ না। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার 63.67%। গত বছর ছিল 77.63%। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কুড়ার ধুনটে যমুনার ভাঙন ঠেকাতে নির্মিত বাঁধের স্পার এখন ভাঙনের মুখে। গত 2 সপ্তাহের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন রক্ষায় শুধু জিও ব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের দাবি তাদের। আর কর্তৃপক্ষ বলছে জেলার ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। বগুড়ার ধনুটে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ রক্ষা শক্তিশালী স্পারে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত 2 সপ্তাহের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। আতঙ্কে বাঁধের পাশে থাকা শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়, তবে স্থায়ী নদী শাসনের উদ্যোগ না নিয়ে প্রতি বছর জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। শুনতেছি যে আস্তে আস্তে ভেঙে দেবো ঘর বাড়ি, তাহলে আমরা কুচি যাবো, জায়গা নাই, বাসা নাই, টিয়া বাসা নেই, আমরা কি দিয়ে কুচি যাবো? আমরা এমন আতঙ্ক থাকি আমরা যে রাতে ঘুমায় না। আমাদের নদীটা শাসন করে দিন, আমরা কোনো সাহায্য ইলিপ কোনো আঙুর দরকার নাই। সরকারের কাছে চাই আমরা এই ভাঙনটা রোধ বন্ধ হোক, এটাই আমরা চাই। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে 4.5 কোটি টাকা ব্যয়ে নদীর তলদেশে টিউব ও স্পারের ভাঙা অংশে ফেলা হচ্ছে 8,000 টিউব ও 70,000 জিও ব্যাগ। চলমান রয়েছে আরো 1 কোটি টাকার কাজ। এটা যাতে স্থায়ীভাবে মেরামত এবং পুনর্বাসন করা যায়, তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি অলরেডি সাবমিট করছি এবং আমরা আশা করছি দ্রুত অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী কাজ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যমুনায় স্থায়ী নদী শাসনে 1,500 কোটি টাকা ব্যয়ে ভাঙন কবলিত ধনুটের শহরবাড়ি থেকে সারিয়াকান্দির কামালপুর পর্যন্ত 9 কিলোমিটার নদীর স্থায়ী তীর প্রতিরক্ষা ও 45 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরও থাকছে। টানা বৃষ্টিতে খেতে জলাবদ্ধতা, জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত শত শত বিঘার আমন ধান। দ্রুত নিষ্কাশন না হলে লোকসানের আশঙ্কা। দেশের প্রায় 1,500 পর্যটন স্পট আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে। নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, হালতি ও চলন বিল দিয়ে আধুনিকায়নের কাজ শুরু হবে বলে জানান পর্যটন মন্ত্রী। পাশাপাশি পর্যটন খাতে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বলে জানান জাতীয় সংসদের হুইপ দুলু। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য, রুকনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ি, মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল ও চলন বিল ভ্রমণ পিপাসুদের টানলেও পর্যটক বান্ধব হয়ে ওঠেনি এসব স্থানগুলো। ভ্রমণে ক্লান্ত হলে নেই পর্যটকদের বসার জায়গা, খাবারের জন্য নেই মানসম্মত হোটেল সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা। পর্যটন স্থানগুলোর সামনে টুরিস্ট পুলিশের সাইনবোর্ড থাকলেও নেই টুরিস্ট পুলিশ। এই অবস্থাতেই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেন পর্যটকরা। নিরাপত্তার পাশাপাশি দর্শনীয় স্থানগুলোর সমস্যার সমাধান চান নাটোরে ঘুরতে আসা পর্যটকরা। আশেপাশে খাওয়ার মতো কোনো ভালো রেস্টুরেন্ট পেলাম না, বসবো যে একটা জায়গা, এরকম কোনো বসার মতো কোনো জায়গা নেই। আবার খাইতে যাইতে হবে এখন অনেক দূরে। কোথাও আসলে টুরিস্ট পুলিশকে দেখি নেই যে একটা পর্যটকের যে সেফ থাকবে, সেই সেফের জায়গাটা আসলে পাচ্ছি না। কোনো বিপদ যদি হয় একটু পুলিশ নাই, একটু ডাক্তার নাই, সেরকম বসার মতো একটু পরিবেশ জায়গা নাই। কর্তৃপক্ষের কাছে আবেদন করব তারা যেন খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং তারা এই মিনি কক্সবাজার খ্যাত পাটুলকে যেন আরো উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করে। নাটোরের বিভিন্ন স্থান পরিদর্শন করে 1,498টি পর্যটন স্পটকে আধুনিকায়ন করার কথা জানান জাতীয় সংসদের হুইপ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সমস্ত কিছুই তারা আশ্বস্ত করেছে। আমি আশা করি এই সমস্ত কাজ যদি শুরু হয় তাহলে ওই এলাকার জীবনযাত্রাই চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সবকিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে। কোনো অনেক সময় অনেক ক্ষেত্রে বেড়াতে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটাও থাকে। সবকিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়। প্রতি বছর নাটোরের বিভিন্ন স্থানে প্রায় 6 লাখ পর্যটক ভ্রমণ করেন। এর মধ্যে শুধুমাত্র উত্তরা গণভবনেই 4.5 লাখ থেকে
5 লাখ দর্শনার্থী ভ্রমণ করেন। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময় আরও একবার। নওগাঁ সদর হাসপাতালে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। রোগীদের ফুসলিয়ে নিয়ে যাচ্ছে বেসরকারি ক্লিনিকে, এরপর অপ্রয়োজনীয় টেস্টের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ রয়েছে হাসপাতালেরই কিছু অসাধু চিকিৎসকের মদদে বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র। এমআর রকির প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ডাক্তারের চেম্বারের সামনে ঘন্টার পর ঘন্টা রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু চিকিৎসকদের অবহেলার সুযোগে সেখানে অনায়াসে বিচরণ করছে নারী দালালদের একটি চক্র। প্রতিদিন সকাল 10টার পর থেকেই নওগাঁ সদর হাসপাতালে শুরু হয় নারী ও পুরুষ দালালদের এই অপতৎপরতা। অভিযোগ রয়েছে রোগীদের সেবার সংকট ও অব্যবস্থাপনা দেখিয়ে নিজস্ব ক্লিনিকে টেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়াই এদের মূল লক্ষ্য। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র। আমার কাছে কিছু না, আমি রুগী দেখাতে আসছি। কোথায় আমি ক্লিনিকে নিয়ে গেলাম? ওজাত আপনি বললে হবে, আমি নিজেই তো অসুস্থ। আপনি দেখেন কোথায়, দেখেন আমি কোন ক্লিনিকে নেই, কোন ক্লিনিকে নেই। আমি কিছু করি না, আমার রুগী এসে তাই দেওয়া আছে। ওই সিস্টারের রুগী আমি টিকিট কাটে দিয়েছি জান্নাতুল নামের কাছে রেফারের জন্য, ইয়া পাক দেখাবো, সাদিয়া পাক দেখাবো। প্রতিদিন গড়ে প্রায় 2500 মানুষ চিকিৎসার আশায় ভিড় করেন এই হাসপাতালে। প্রান্তিক পর্যায় থেকে আসা এসব অসহায় মানুষকে প্রলোভন দেখাতে হাসপাতালের ভেতর ও বাইরে সক্রিয় রয়েছে দালাল চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আসছে রোগী, আর এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর হাসপাতালে নিয়োজিত দালালদের। হয়রানি, ভোগান্তি আর চিকিৎসকদের অবহেলার অভিযোগ এই হাসপাতালের দীর্ঘদিনের। দালাল এখান থেকে রোগীকে নিয়ে যাইতেছে, টিকিট নিতেছে, ওখানে যে 50 টাকার বিনিময়ে ঢুকাই দিতেছে। ডাক্তার এবং স্টাফদের অনেক দালাল, এরা বিভিন্ন দিকে বিভ্রান্ত করে। এক্সরে এখানে করা যাবে না, বাইরে চলেন। এখানে রোগী আসলে অত্যন্ত পরিমাণের হচ্ছে রোগীদের রেফারেন্স করা হয়। হাসপাতালে দালালদের তৎপরতা ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠান প্রধানের। আমরা এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ভালোভাবে সেটাকে নির্মূল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলা সদরে 250 শয্যার হাসপাতালে 56 জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 31 জন। এমআর রকি, সময় সংবাদ। সময় আরও একবার। জয়পুরহাটে টানা বর্ষণে তলিয়ে গেছে শত শত বিঘার আমন ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালাই ও ক্ষেতলাল উপজেলা। গেল 2 বছরের আলু চাষ করে লোকসানের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা নিয়ে ধান চাষ করলেও এখন দুশ্চিন্তায় কৃষকেরা। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় পানিতে ডুবে থাকা আমন ক্ষেত। অনেক জমিতে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। জয়পুরহাটের কালাই উপজেলার এলতা 5 গ্রাম, কাদিরপুর, ক্ষেতলাল উপজেলার ছোট বস্তা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের শত শত কৃষকের কষ্টের ফসল এখন পানির নিচে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ 2 বছর ধরে আলুর বাজারে ধস নামায় মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবার আমন চাষে বাড়তি বিনিয়োগ করেছিলেন, কিন্তু প্রকৃতির বৈরী আচরণ এবং মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। খরা মৌসুমে আমাদের ক্ষেত লাগাতে দেরি হচ্ছে, আর কতিপয় যারা লাগাইছে তাদের আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গতবারে 5 বিঘা আলু লাগাইছি, সব আমার আলু ডুবে গেছে, আমার 14 লক্ষ টাকা লস। তারপরে এবার আমি ধান লাগাইছি, 4 বিঘা ধান আমার ডুবে গেছে। কালাই উপজেলা কৃষি অফিস জানিয়েছে খুব শিগগিরই পানি নেমে গেলে কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে জমি থেকে পানি নিষ্কাশন হচ্ছে। আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে সকল পানি নিষ্কাশন হবে এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় কৃষি বিভাগ কালাই ও ক্ষেতলাল উপজেলায় মাত্র 1240 হেক্টর জমির আমন রোপা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার দাবি করলেও কৃষকরা বলছেন এর 4 গুণ বেশি ধানের চারা পানির নিচে তলিয়ে আছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। রাজশাহীর বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। নগরীর নওদাপাড়া পাইকারি বাজারে প্রতি কেজি রুই 300 থেকে 310 টাকা, কাতল 300 থেকে 400 টাকা, তেলাপিয়া 120 থেকে 160 টাকা,
সিলভার কার্প 150 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রকারভেদে সব ধরনের মাছের প্রতি কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাজারে মাছের সরবরাহ বেড়েছে, এই কারণে দামও কিছুটা কমেছে। এদিকে দাম কমতে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গরমে চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। কলকারখানায় উৎপাদন ব্যাহত, হুমকিতে কৃষি পণ্যের কোল্ড স্টোরেজ। 7 বছরের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ ফল। রাজশাহী শিক্ষা বোর্ডে কমেছে পাস ও জিপিএ 5। সঠিক মূল্যায়নে বেরিয়ে এসেছে প্রকৃত চিত্র, বলছে কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।